প্রথম দফার ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ভরাডুবি হয়ে গেছে। আর বিজেপির এখন লক্ষ্য হচ্ছে কত বেশি সংখ্যক আসনে জিতে সরকার গড়া যায়। ফলে দ্বিতীয় দফায় বিজেপির লক্ষ্য হচ্ছে কত বেশি সংখ্যক আসনে তারা জয়ী হতে পারে। আর তৃণমূলের এখন লক্ষ্য হচ্ছে যে এই ভরাডুবির হাত থেকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছানোর চেষ্টা করা। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। পিসিমণি কিন্তু জেনে গেছে যে প্রথম দফায় তাদের ভরাডুবি হয়েছে এবং দ্বিতীয় দফাতেও তাদের ভরাডুবি হতে চলেছে। কারণ তারা যেভাবে ভোটে জয়লাভ করত, তারা জিতত, সেটা তারা জানে, কিন্তু তার কোনোটাই এবার প্রয়োগ করা যায়নি। ফলে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। কারণ কি? কারণ হচ্ছে একটা জিনিস পরিষ্কার, তৃণমূল যদি তার উন্নয়নের উপরে ভরসা রেখে ভোট করত, তাহলে তো তৃণমূল কোনোদিন রিগিং করতে হতো না তৃণমূলকে। কিন্তু আমরা যতগুলো নির্বাচন দেখেছি 2014 থেকে, প্রত্যেকটাতেই ব্যাপক রিগিং হয়েছে। তাদের একটা লক্ষ্য হচ্ছে যে মানুষকে ভোট দিতে না দেওয়া। মানুষের ভোটে তৃণমূল জয়ী হয় না। যদি তাই হতো তাহলে ভাইপো একটা অবিশ্বাস্য সংখ্যায় 7.5 লক্ষ ভোটে লোকসভায় জয়ী হতেন না। তো ভাইপোর কাছেও এবার বড় চ্যালেঞ্জ, তাকে দেখাতে হবে যে ওই সংখ্যাটা ঠিক ছিল। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যে 7টা বিধানসভা আছে, সেখানে প্রত্যেকটা বিধানসভায় কম করে গড়ে 1 লক্ষ ব্যবধানে তাদের প্রার্থীকে জয়ী করতে হবে। ফলে তৃণমূল জানে যে তারা কিভাবে ভোটে জিতত। মানুষ তৃণমূলকে ভালোবেসে ভোট দেয়নি। প্রথম দুটো ভোট হয়তো ঠিকই ছিল, কিন্তু তারপরে মানুষ ধীরে ধীরে সরে গেছে এবং সরে যাওয়া পরিষ্কার বোঝা ইঙ্গিত হচ্ছে বিজেপির ভোট বৃদ্ধি, বিজেপির আসন বৃদ্ধি। তো মানুষ দ্বিতীয় হিসেবে বিজেপিকে বেছে নিয়েছিল। কিন্তু এই রাজ্যে মানে সন্ত্রাস মুক্ত এবং ভয় মুক্ত নির্বাচন করা সম্ভব হয়নি। এবার নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করে দিয়েছে, আর তার জন্যে মানুষ প্রথম দফায় ব্যাপক হারে ভোট দিয়েছে। এবার দ্বিতীয় দফায় বিজেপির লক্ষ্য হচ্ছে এখন কত বেশি সংখ্যক আসনে জয়লাভ করা যায়। কারণ প্রথম দফায় যে ভোট হয়ে গেছে, এটা এখন পরিষ্কার হয়ে গেছে বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন আলোচনায় যে বিজেপি সেখানে 100-র বেশি পাচ্ছে। তো ফলে এইবার বিজেপির এবার দ্বিতীয় হচ্ছে যে এই যে 142টা বিধানসভা কেন্দ্রের নির্বাচন, বিজেপির এখন লক্ষ্য হচ্ছে সেখানে কতটা সংখ্যক এই আসন বাড়িয়ে নেওয়া যায়। বিজেপির পক্ষে একটা হাওয়া উঠে গেছে, দুটো হাওয়া এখন বিজেপির পক্ষে। একটা হচ্ছে এই যে সরকার বিরোধী একটা হাওয়া রয়েছে, মানুষ এখন হাতে কাজ চাইছে। বিজেপি ভাতা ঘোষণা করেছে ঠিক আছে, কিন্তু বহু ক্ষেত্রে সাধারণ মানুষও বলছে ভাতা চাই না, আমরা কাজ চাই। ফলে এই একটা সরকারের বিরোধী ক্ষোভ রয়েছে, তার সঙ্গে সরকারের দুর্নীতি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় যে হাওয়াটা উঠেছে সেটা হচ্ছে হিন্দুত্বের হাওয়া। দীর্ঘদিন ধরে আরএসএস এবং বিজেপি এই কাজটা করে আসছে। হিন্দুদের তারা বোঝানোর চেষ্টা করছে যে একদিন এই পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, এমনকি পশ্চিমবঙ্গের মানুষকে ভিটে মাটি ছেড়ে এখান থেকে পালাতে হবে। কিন্তু দীর্ঘ চেষ্টায় মানুষ, পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্প্রদায়, যেখানে সীমান্তবর্তী এলাকায় মানুষ কিছুটা বুঝলেও, যেখানে সীমান্ত থেকে দূর এলাকা, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এখনও সেই জায়গায় পৌঁছায়নি, সেখানকার মানুষ কিন্তু এই বিপদ সম্পর্কে তারা বুঝতে পারেনি। কিন্তু বিজেপির এই যে লাগাতার প্রচার, এই প্রচারের ফলে
এখন মানুষ হিন্দুরা কিন্তু বুঝতে পেরেছে, এবং বুঝতে পারার জন্যে তারা যে বুঝেছে তার প্রকৃষ্ট উদাহরণ হলো অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জনসভায় যেভাবে মানুষের ঢল নেমেছিল, সেটা দেখে প্রত্যেকেই অবাক হয়েছে। অন্যদিকে পিসিমণি এবং তার ভাইপোর মিটিংয়ে কিন্তু সেভাবে কোনো লোক হয়নি, পেছন দিকটা বরং ফাঁকাই ছিল। পিসিমণি যে রোড শো করেছেন, রোড শোর দুপাশে লোক দেখা যায়নি, ফাঁকা রাস্তায় তিনি হেঁটেছেন। কোনো কোনো মোড়ে দলীয় কর্মী সমর্থকদের দাঁড় করিয়ে রাখা হয়েছে, পিসি সবার সামনে হাত নেড়ে গেছেন, ফাঁকা রাস্তায় হাত নেড়ে গেছেন। ইঙ্গিত কিন্তু পরিষ্কারই ছিল যে এই নির্বাচনী প্রচারে যে মানুষ কিন্তু এই সরকারের থেকে, তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে দীর্ঘদিনের চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা কতটা বিপদে আছে, বিজেপি আরও একটা জিনিস বোঝাবার চেষ্টা করেছে যে এই মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্যে, পশ্চিমবঙ্গের মানুষের জন্যে কাজ করে না। তারা বলতো যে এই ভোটের প্রচারের সময় তারা বলেছে যে পিসির লক্ষ্য হচ্ছে ভাইপোকে মুখ্যমন্ত্রী করা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য হচ্ছে এই বাংলার উন্নয়ন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য হচ্ছে নিজের গদি টিকিয়ে রাখা আর ভবিষ্যতের জন্য ভাইপোকে তৈরি করা। এই যে কাজটা করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর নিজের এই আখের গোছানোর জন্য তারা বাঙালি এবং বাংলার আভিজাত্য, বাংলার ঐতিহ্য, এইগুলো একটা ন্যারেটিভ তৈরির করার চেষ্টা করেছে। কিন্তু তলে তলে যা কাজ করেছে সেটা হচ্ছে নিজের এবং তার ভাইপোর জন্য। বিজেপির এই যে টানা প্রচার ছিল, আজ পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্প্রদায় সেটা কিন্তু বুঝতে পেরেছে। তাই তারা আজ বিজেপির দিকে এখন তারা ঝুঁকেছে। আর গ্রাম বাংলায় এখন মানুষের হাতে কাজ নেই, গরিব মানুষ আবাস যোজনার বাড়ি পায়নি, ফলে এই সমস্ত তারা বঞ্চিত হয়েছে। এখন সেই মানুষের একটা বড় অংশ এবার বিজেপির দিকে ঝুঁকেছে। আর তৃণমূল এই জায়গাতেই প্রমাদ গুনছে, কারণ ভোটের যে পার্সেন্টেজ, মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছে, ফলে এই ব্যাপক হারে ভোট দেওয়ার জন্য তৃণমূল জানে যে তাদের ভরাডুবি হতে চলেছে। আর দ্বিতীয় দফার যে ভোট রয়েছে, সেক্ষেত্রে তৃণমূলকে জিততে হলে যে কাজগুলো করতে হবে, এতদিন যেটা হয়ে এসছে, মূল কাজ কী ছিল? এতদিন ভোটে জেতার মূল মাপকাঠি ছিল হচ্ছে ভুয়ো ভোটার, ফলস ভোট দেওয়া। সেই বাম আমল থেকে যেটা বলা হতো সায়েন্টিফিক রিগিং, ভোটার তালিকায় ভুয়ো নাম তুলে রাখা হতো এবং ভোটের দিন একটা গ্রুপকে ঠিক করে রাখা হতো বিধানসভা অনুযায়ী, তাদের সেই দল বেঁধে বিভিন্ন বুথে তাদের নিয়ে যাওয়া হতো, নিয়ে গিয়ে তাদের লাইন দিয়ে ভোট দেওয়া হতো, অন্যের নামে তাদের ভোট দেওয়ানো হতো। তৃণমূলও সেই কাজটা করেছে, কিন্তু এবার সেটা ঝাড়াই বাছাই করে দেওয়া হয়েছে, ফলে ভুয়ো ভোটার নেই। তাহলে কি করতে হবে? তাহলে যারা জেনুইন ভোটার তাদের নামে ভোট দিতে হবে, কিন্তু সেক্ষেত্রেও বিপদ রয়েছে। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভুয়ো ভোট দিলে, ফলস ভোট দিলে তাকে জেল হাজত হবে, 1 বছরের জন্য তার জেল হবে। এতদিন আমরা কি দেখে এসেছি? ভোট দিয়েছে, ধরা পড়তো না, ধরলে পরে কিছুক্ষণ আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হতো। এবারে কিন্তু সেই রাস্তা নেই। এবার নির্বাচন কমিশন কিন্তু কড়া। প্রথম দফার ভোটে কিন্তু নির্বাচন কমিশন এই ঘোষণা করেনি। প্রথম দফাতে শিলিগুড়িতে এরকম 2টো ভুয়ো ভোট পড়েছিল, 2জনের ভোট অন্য নামে এসে দিয়ে গেছিল, অন্যজন এসে দিয়ে গেছিল। তারপরে এইবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভুয়ো ভোটার ধরলেই তার 1 বছরের জেল হবে, এবং এটা ধরা কোনো সমস্যাই হবে না।
কারো নামে যদি কেউ ভুয়ো ভোট দিয়ে যায়, সেটা কিন্তু যে ক্যামেরা থাকবে ভোট গ্রহণ কেন্দ্রে, সেই ক্যামেরাতেই ধরা পড়বে যে ওই নামে কে ভোট দিয়েছে, এবং তার মুখও দেখা যাবে। ফলে তাকে গ্রেপ্তার করতে কোনো অসুবিধা হবে না। ফলে তৃণমূলের যে ভুয়ো ভোট মেশিনারি, সেই মেশিনারি এবার কাজ করবে না। তাহলে দ্বিতীয় রাস্তা কি আছে? দ্বিতীয় রাস্তা হচ্ছে ভোটারদের ভয় দেখিয়ে আটকে দেওয়া, যেটা এই গতকালও পর্যন্ত করা হয়েছে। শেষের 3 দিন ধরে যে বিভিন্ন জায়গায় একটু হাঙ্গামা করা হয়েছে, বোমা উদ্ধার করা হয়েছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, যাতে ভোটাররা ভোট দিতে না বেরোয়। কারণ তৃণমূল চাইছে এখন যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে না বেরোয়। একদিকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে, যদিও সেটা তেমনভাবে সফল হয়নি। দ্বিতীয় যেটা চাইছে সেটা হচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় একটা প্রচার কদিন ধরে চালানো হয়েছে, 29 তারিখ ভোটের দিন নাকি অসম্ভব গরম পড়বে। মানে মানুষকে আগে ভয় দেখানো যে গরমে আর ভোট দিয়ে কাজ নেই, ঘরে বসে থাকুন। আরে পুরুলিয়া, বাঁকুড়ায় গরম অনেক বেশি পড়েছিল, কিন্তু সেখানকার মানুষ একেবারে ঝেঁটিয়ে ভোট দিয়েছে, গরমকে উপেক্ষা করে ভোট দিয়েছে। ফলে তৃণমূল যে চেষ্টা করছে, ছোটোখাটো চেষ্টা, কোনো চেষ্টাই তাদের সফল হবে না। তৃতীয় হচ্ছে যে সন্ত্রাসের পরিবেশ, মানুষে হুমকি দেওয়া। সেখানে তো নির্বাচন কমিশন যে কড়া ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় বাহিনী যে কড়া ব্যবস্থা করেছে, তা ডিঙিয়ে কিছু করা সত্যিই কঠিন। এতদিন কেন্দ্রীয় বাহিনী বিধানসভায় থাকতো, পুলিশের অধীনে থাকতো, পুলিশ তাদের যেমন চালাতো তেমন চলতো। কিন্তু এইবার কেন্দ্রীয় বাহিনীর আগের যে ব্যবস্থা ছিল সেটা তো আছেই, তার সঙ্গে আরও অতিরিক্ত অনেক ব্যবস্থা যুক্ত হয়েছে। নিউ টাউনে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। 142টা বিধানসভাকে 7টা জোনে ভাগ করা হয়েছে। 7 জোনে 7 জন অফিসারের দায়িত্ব রয়েছে, এবং সামনে থাকছে ডিসপ্লে বোর্ড। সেইখান থেকেও সরাসরি কেন্দ্রীয় বাহিনী তাদের এই যে একেবারে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত জওয়ানরা রয়েছে তাদের পরিচালনা করতে পারবে। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেই গ্রাউন্ড লেভেলে, সেই বুথ লেভেল থেকে সেই যে বাহিনী রয়েছে এই কন্ট্রোল রুমে খবর পাঠাতে পারবে, এবং কন্ট্রোল রুম সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে। এই জন্য তাদের প্যানিক বাটন দেওয়া হয়েছে। কোনো এলাকায় যদি কোনো গণ্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তাহলে সেই বুথের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই প্যানিক বাটনে প্রেস করবেন, আর সঙ্গে সঙ্গে এই নিউ টাউনের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানকার ডিসপ্লে বোর্ডে সেটা ভেসে উঠবে, এবং সেখানে পরিষ্কার দেখা যাবে যে কোন বিধানসভা, কত নম্বর বুথ, কোথায় হচ্ছে এটা, আর সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে। আর তার উপরে তো মোবাইল ভ্যান থাকছেই, সব জায়গাতেই এমন ব্যবস্থা থাকছে। এই যে জাহাঙ্গীর বাহিনী, জাহাঙ্গীর খান ফলতার, যিনি এলাকাতে ভোটারদের হুমকি দিচ্ছেন এরকম খবর ছিল, আর সেখানে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দাবাং পুলিশ অফিসার অজয় পাল শর্মা। তিনি পরপর 3 দিন সেখানে গেছেন। গতকাল সেখানে গিয়ে তো পরিষ্কার বলে দিয়েছেন যে চুপ ঠিকঠাক না থাকলে তাহলে কিন্তু আমরা ভালো করে খবর নেব। বাড়ির লোককে বলে এসছে পরে যেন কাঁদতে না হয়। ফলে তৃণমূল কিন্তু এখন বিভিন্নভাবে চেষ্টা করেও কিছু করতে পারছে না। শেষ পর্যন্ত কি করেছে, এই অজয় পাল শর্মার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে যে ভোটারদের হুমকি দিচ্ছে, কিন্তু মামলা গ্রহণ করলেও সেই মামলা 29 তারিখের আগে শুনতে রাজি নন বিচারপতি, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে পুলিশ শান্তিপূর্ণ এবং ভয়শূন্য পরিবেশে যে নির্বাচন করতে চাইছে, তার জন্য পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে তাতে কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। কলকাতা পুরো ছেয়ে দেওয়া হয়েছে একেবারে কেন্দ্রীয় বাহিনীতে। 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে কলকাতায়, এবং এই যে
যে জেলাগুলোতে ভোট হবে, যে 142টা আসনে যে ভোট হবে, সেখানে 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার সঙ্গে রয়েছে সাজোয়া গাড়ি। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের পক্ষে, এই যে ভোটারদের ভয় দেখিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে রাখা, সেটাও সম্ভব হবে না, এবং ভুয়ো ভোট দেওয়াও সম্ভব হবে না। ফলে তৃণমূলের ভরাডুবি এবার আটকানো আর যাচ্ছে না। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন। নমস্কার।